আসসালামু আলাইকুম। ইসমত মিলি স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র যুদ্ধের 5 দিনে 173টি আগমন ও বহির্গমন ফ্লাইট বাতিল হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের মধ্যপ্রাচ্যগামী 6টি রুটে বেশিরভাগ ফ্লাইট আগামীকাল পর্যন্ত স্থগিত করেছে। বুধবার মধ্যপ্রাচ্যগামী 25টি ফ্লাইট বাতিল হয়েছে। কাতার, কুয়েত, এয়ার এরাবিয়া, জাজিরা, এমিরেটস ও ইউএস বাংলা এসব ফ্লাইট বাতিল করে। এদিকে দুবাই ও আবুধাবিগামী 2টি ফ্লাইটের কয়েকজন যাত্রী জানান, তাদের রিক্রুটিং এজেন্সি সন্ধ্যায় ফ্লাইটের বিষয়ে জানায়, কিন্তু এয়ারপোর্টে এসে তারা জানতে পারেন তাদের ফ্লাইট 2 ঘন্টা দেরিতে ছাড়বে বা বাতিলও হতে পারে। 1 মার্চ 40টি, 2 মার্চ 46টি, 3 মার্চ 38টি এবং 28 ফেব্রুয়ারি 23টি ফ্লাইট বাতিল হয়েছে। তবে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী শ্রমিকদের ভিসা ও যোগদানের মেয়াদ 1 মাস বাড়িয়েছে বলে জানা গেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আছেন সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। যুক্ত হচ্ছে তার সাথে। সাদেক, মধ্যপ্রাচ্যগামী মোট কয়টি ফ্লাইট বাতিল হয়েছে আর চলাচল করছে কয়টি? বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? মিলি, মধ্যপ্রাচ্যগামী আজকে 25টি ফ্লাইট বাতিল হয়েছে, যেটি আমাদেরকে সকালে জানিয়ে দেওয়া হয়েছিল। এই যে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ যারা রয়েছে তারা জানিয়েছে। আর আপনাকে জানাতে চাই যে এই যে আপনি বহির্গমন আগমন যে গেটগুলো রয়েছে, বিশেষ করে টার্মিনাল 2 অবস্থান করছি আমরা, এবং এই জায়গাগুলোতে আপনি অসংখ্য কাগজ দেখতে পাবেন। এখানে কাগজ সাঁটানো আছে। সেখানে বেশিরভাগই কুয়েত এয়ারওয়েজ, কাতার এয়ারওয়েজ কিংবা বাংলাদেশ বিমান, ইউএস বাংলা সহ সার্জা অথবা এখানে এয়ার এরাবিয়া, যেই ফ্লাইটগুলো দিয়ে মূলত মধ্যপ্রাচ্যে যাতায়াত করে বাংলাদেশি প্রবাসী শ্রমিকরা, তারা কিন্তু এখানে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এদের মধ্যে অনেকে কিন্তু সাতক্ষীরা, খুলনা, বরিশাল বিভিন্ন জায়গা থেকে এসেছেন। তাদের অনেকে আবার নতুন শ্রমিক, তারা এসে একটা বড় ধরনের বিড়ম্বনায় পড়েছেন, কারণ তাদের যে ফ্লাইটটি রয়েছে সেই ফ্লাইটটি সম্পর্কে তারা সুস্পষ্ট কোনো নির্দেশনা আসলে পাচ্ছেন না। একই সাথে তারা এখানে যে হেল্প ডেস্ক রয়েছে সেই হেল্প ডেস্কের সহায়তা পাচ্ছেন না বলে আমাদেরকে জানিয়েছেন। আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজকে আবু ধাবি, মাস্কট এবং দুবাই এই কয়েকটি জায়গায় আমরা এখন বোর্ডে দেখতে পাচ্ছি, বহির্গমন বোর্ডে কিন্তু টানানো হয়েছে। এইগুলো আজকে দাম্মামগামী বেশ কয়েকটি মধ্যপ্রাচ্যগামী এই ফ্লাইটগুলো এখানে ছাড়ার কথা রয়েছে। তবে আমরা যেটি জানি যে 5 তারিখ পর্যন্ত এই ফ্লাইটগুলো চলাচল করবে না। তবে আসার বিষয় হচ্ছে যে এগুলো আমরা এখন বোর্ডে দেখতে পাচ্ছি এবং কিছু কিছু যাত্রী এখানে আসছে। আর আপনাকে জানিয়ে রাখতে চাই যে জেদ্দা এবং রিয়াদ, বিশেষ করে সৌদি আরবগামী যে যাত্রীরা রয়েছেন তাদের কয়েকদিন ডিলে হয়েছে। আজকে থেকে তাদের পূর্ণদমে সৌদি আরবগামী তারা কিন্তু যেতে পারছে। একই সাথে একটি বিশেষায়িত ফ্লাইট ইউএস বাংলা চালু করেছে, যার মাধ্যমে প্রবাসী শ্রমিকদের বাংলাদেশে আনার ব্যবস্থা করা হয়েছে। তো এই ছিল সর্বশেষ অবস্থা আজকে। জানছিলাম মধ্যপ্রাচ্যে ফ্লাইট বিপর্যয়ের খবর। আগামী মে মাস থেকে বিএনপি প্রতিশ্রুত 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হবে। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু আজ সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান। এর আগে বিএনপি প্রতিশ্রুত বৃক্ষরোপণ কর্মসূচির সর্বশেষ অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন তিনি। নির্বাচন অঙ্গীকার বাস্তবায়নে আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গঠিত সেলের সার্বিক বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হয়। এর আগে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন আনসার ও ভিটিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মুতালেব সাজ্জাদ মাহমুদ। প্রধানমন্ত্রী দেশের শান্তি, নিরাপত্তা এবং জনগণের স্বার্থে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার জন্য আনসারকে নির্দেশ দেন। সচিবালয়ে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। যুক্ত হচ্ছে তার সাথে। হাসান, প্রধানমন্ত্রীর আজকের কার্যক্রমের আর কি খবর আছে আপনার কাছে? আসলে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনেই আমি রয়েছি এবং এইখানে দিনভর যে কর্মসূচিগুলো আপনি বললেন তারপরে যেটি হয়েছে সেটি হচ্ছে যে স্বাস্থ্যসেবা খাত নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি বৈঠক করেছেন স্বাস্থ্যসেবা খাতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এবং সংশ্লিষ্ট মন্ত্রীও ছিলেন। এবং স্বাস্থ্যসেবা খাতের বৈঠকে আসলে যদিও আমাদের সাথে কেউ কথা বলেনি, বৈঠকটি শেষে এখনও কেউ বের হননি, তবে যতটুকু জানতে পেরেছি যে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়ার জন্য বিএনপির যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি অনুযায়ী স্বাস্থ্যসেবাকে সহজীকরণ এবং রোগী এবং চিকিৎসকদের মধ্যে এক ধরনের সৌহার্দ্যপূর্ণ পরিস্থিতি তৈরি করা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রান্তিক পর্যায়ে যে মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে বা যেখানে স্বাস্থ্যসেবা ঘাটতি রয়েছে সেগুলোকে আমলে নেওয়ার জন্যই প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন এবং স্বাস্থ্যসেবা খাতকে আরও যুগোপযোগী করার কথাও তিনি বলেছেন এবং সেটি
ধাপে ধাপে করা হবে। স্বাস্থ্যসেবা খাতের বৈঠকটির পরে এখন যে বৈঠকটি আসলে শুরু হয়েছে সেটি হচ্ছে কৃষি কার্ড নিয়ে, অর্থাৎ কৃষক কার্ড। বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষকদেরকে, দেশের প্রান্তিক জনপদে যে কৃষকরা বাংলাদেশের প্রাণ, সেই কৃষকদেরকে সেবা দেওয়ার জন্য এবং কৃষকদেরকে সহজ মূল্যে ঋণ এবং বিশেষ করে তাদের যন্ত্রপাতি এবং তাদের কীটনাশক, সার, বীজ, এই বিষয়গুলো যারা সহজে পেতে পারে সেই জন্য সরকারের পক্ষ থেকে একটি কার্ড দেওয়া হবে, কৃষক কার্ড। সেই কার্ড অনুযায়ী তারা সরকারের পক্ষ থেকে সেই সুবিধাগুলো পাবেন। তো এই বিষয় নিয়ে আসলে বৈঠক চলছে এবং বৈঠকে আমরা দেখেছি যে এখান দিয়ে প্রবেশ করেছেন কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশিদ এবং সেই বৈঠকটি চলছে। এছাড়া সচিবালয়ে কিছুক্ষণ আগেই আমরা দেখলাম প্রধানমন্ত্রীর দপ্তরে প্রবেশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তো তারা বেরিয়ে এলে আমরা নিশ্চয়ই আপনাদেরকে জানাতে পারবো কী নিয়ে আলোচনা হয়েছে। সচিবালয় থেকে জানছিলাম প্রধানমন্ত্রীর আজকের কার্যক্রমের খবর। বাংলাদেশকে দেয়া জ্বালানি বিষয়ক অনেক প্রতিশ্রুতি বাতিল হওয়া সত্ত্বেও বিদ্যুৎ পরিস্থিতি অসহনীয় হবে না বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ঢাকা সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে এমন কথা জানান। সরবরাহ লাইন ঠিক না হওয়া পর্যন্ত মজুতকৃত জ্বালানি সাশ্রয় করে ব্যবহারের পরামর্শ দেন ইকবাল হাসান মাহমুদ। এর আগে পল কাপুর বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে বাণিজ্যমন্ত্রী জানান, বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তিতে নেতিবাচক কিছু তারা খুঁজে পাননি। কিছু নন ট্যারিফ প্রতিবন্ধকতা দূর করা হলে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন খন্দকার মুক্তাদির। যেটা আছে সেইটাকে সাশ্রয় করে আমরা চালানোর চেষ্টা করছি। আমি চালানোর চেষ্টা করছি। যুদ্ধ যতদিন থাকবে ততদিন তো এই ক্রাইসিস থাকবে। তারপরেও আমরা যাতে ঘুরে টুরে আনানো যায়, যেসব সোর্স আছে সেসব ট্যাপ করছি। আমরা স্পট পারচেসে গেছি, স্পট পারচেস সেরকম রেসপন্স পাচ্ছি না। আমরা সব মিলিয়ে এটা যুদ্ধ, তো ক্রাইসিস, তো আমরা বলতে পারো যে আমরা ক্রাইসিস ম্যানেজমেন্ট করছি এখন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ দুই সরকারের মধ্যে চুক্তি হয়েছে, এটা তো রাষ্ট্রীয় চুক্তি। আমাদের কাছে এখন পর্যন্ত সেরকম কিছু প্রতীয়মান হয় নাই। কোনো চুক্তি এন্ড অফ লাইফ না, জীবনের সর্বশেষ কিছু না। প্রত্যেকটা চুক্তিতে সেলফ কেয়ারিং এর জন্য তার নিজস্ব কিছু ধারা থাকে এবং সেখানে তো এরকম যদি কোনোদিন আমাদের কাছে কিছু প্রতীয়মান হয় যে এই ধারাটার সংযোজন, বিয়োজন, পরিবর্তন দরকার, সেখানে ফার্দার নেগোসিয়েশনের স্কোপ তো সবসময় রয়েছে। এজন্য আমার অনুরোধ হচ্ছে এটা নিয়ে এত উদ্বিগ্ন হবেন না দয়া করে। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুপুরে ডিএমপি সদর দপ্তরে সাংবাদিকদের কাছে তিনি একথা জানান। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ডিএমপি কার্যালয় পরিদর্শনে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী। ডিএমপি সদর দপ্তরে এসে পৌঁছালে মন্ত্রীকে ডিএমপির পক্ষ থেকে সশস্ত্র সালাম জানানো হয়। পরে তিনি ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। তালিকা ধরে বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে জানান মন্ত্রী। সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য বাহিনী কাজ করছে বলে জানান। আওয়ামী লীগ ফ্যাসিবাদী আমলে যে পুলিশিং হতো তা আর হবে না বলে জানান তিনি। বাহিনীর পোশাকের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। জুলাই গণভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও দুজনকে হত্যা মামলার রায় ঘোষণা থেকে সরে এসে নতুন ডিজিটাল প্রমাণাদি দিয়ে সাক্ষ্য উপস্থাপন করবে প্রসিকিউশন। আজ প্রসিকিউশনের পক্ষ থেকে নতুন প্রমাণাদি উপস্থাপনের আবেদন জানালে ট্রাইব্যুনাল রায় ঘোষণা করা থেকে সরে আসে। প্রসিকিউশন রায় ঘোষণার জন্য আরও 4 সপ্তাহ সময়ের আবেদন করেছে। ভুক্তভোগী আমির হোসেনকে আসামি চঞ্চল চন্দ্র সরকারের গুলির পর তার স্বীকারোক্তির ভিডিও ফুটেজ পাওয়া গেছে, যেটি আগে উপস্থাপন করা হয়নি, যার ফলে এখন এটি উপস্থাপন করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এই মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ মোট আসামি 5 জন, কিন্তু একমাত্র এএসআই চঞ্চল চন্দ্র সরকার ছাড়া মামলার বাকি সব আসামি শুরু থেকে পলাতক আছেন। যেটা আমরা না দেওয়ার কারণে আমার কাছে মনে হচ্ছে যে এটা আমাদের দেওয়া প্রয়োজন। সেই কারণে আজকে আমরা আদালতের কাছে, ট্রাইব্যুনালের কাছে আমরা আবেদন জানিয়েছি যে আমরা এই এভিডেন্সটা আনতে চাই, আমরা টেন্ডার করতে চাই। মাননীয় ট্রাইব্যুনাল হয়তো আমাদের আবেদন বিবেচনা করে হয়তো এটা অর্জন করতে পারেন, বা কী করবেন এটা ট্রাইব্যুনাল এখনও সিদ্ধান্ত দেননি।
কাউকে না জানিয়ে হঠাৎ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস পরিদর্শনে গেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। সকাল 8:55 তিনি ওই কার্যালয়ে গিয়ে দেখতে পান অফিস তালাবদ্ধ। সরকারি নির্ধারিত সময়ের 5 মিনিট পূর্বে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 5 নম্বর ওয়ার্ডে অবস্থিত ভূমি কার্যালয়ে উপস্থিত হয়ে এই ঘটনা দেখেন প্রতিমন্ত্রী। প্রায় 30 মিনিট অপেক্ষার পর অফিসের কর্মচারী কার্যালয়ের তালা খুলে দিলে তিনি ভেতরে প্রবেশ করেন এবং সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের সহকারী কর্মকর্তা নায়েব মোহাম্মদ নাসির উদ্দিনকে নিয়ে বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করেন। নির্ধারিত সময়ে ভূমি অফিসের কাউকে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। জনগণের সাথে যে সম্পৃক্ততা, ইন্টারাকশনটা, সেটা হয়ে উঠছে না। তো সেই বিষয়টা আমরা অ্যাড্রেস করব। আর আজকে আমরা যা দেখেছি, অফিসিয়াল কিছু সিক্রেসি ম্যাটার আছে, সেই জিনিসগুলো আমরা দেখব, দেখে বিধি অনুসারে ব্যবস্থা নিব। হোলি উৎসব উদযাপন উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। হিলি কাস্টমস C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ শাহিনুর ইসলাম মণ্ডল জানান, হোলি হলো হিন্দু সম্প্রদায়ের একটি উৎসব। দিনটি উদযাপন উপলক্ষে আজ ভারতে সরকারি ছুটি থাকায় সে দেশের ব্যবসায়ীরা পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এই কারণে হিলি স্থলবন্দর দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশ ভারতের মধ্যে পণ্য আমদানি রপ্তানি রাখা হয়। তবে বাংলাদেশ অংশে বন্দরে পণ্য লোড আনলোড সহ সকল কার্যক্রম স্বাভাবিক থাকবে। কাল ফের আমদানি রপ্তানি সহ সকল কার্যক্রম শুরু হবে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।